300 টাকায় সার্ভিস দেয়া সাবেক এমপি মমতাজ বেগমকে আটকের পর রিমান্ডে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর অপকর্ম। শিল্পী মমতাজ থেকে দুর্নীতির সিংহাসন গড়েছিলেন মানিকগঞ্জে। জয় হাসিনার কুকর্মের গোপন ভিডিও ফাঁস, গোপন কোড ব্যবহার করে অর্থ পাচার করে এবার ফেঁসে যাচ্ছে মা ছেলে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের অবৈধ কুকর্মের গোপন ভিডিও ভাইরাল। ইতিহাস গড়ছে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট, আসছে শত শত যুদ্ধ বিমান ও সাবমেরিন। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল রাজধানীর 0 পয়েন্টে গণজমায়েতের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তবে তা কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে মোকাবেলা করবে। এবং সর্বশেষ জানাবো, জনরোষে পালিয়ে বেড়াচ্ছেন শুভেন্দু ও ময়ূখ, ফুঁসে উঠেছে কলকাতা। আওয়ামী লীগের ব্যাপারে কি ভারতের প্রীতি খানিকটা কমছে? মানে আওয়ামী লীগকে আগে যেভাবে অন্ধভাবে সমর্থন করতো ভারত, সেই জায়গা থেকে কি খানিকটা হলেও ভারত সরছে? এই প্রশ্ন আসলে আসতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে ভারতে কিন্তু তোড়ফাড় সৃষ্টি হয়ে গেছে। ভারত কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছে আসলে হাসিনাকে আর রাখা হয়তো বা উচিত হবে না। অন্যদিকে মমতাজের কিন্তু গ্রেপ্তার করেছে আওয়ামী লীগের নেত্রী, সেই মমতাজ যে মমতাজ সংসদে বসে হাসিনাকে সুখের গান শোনাইতো। দর্শক, চাঞ্চল্যকর তথ্য দেখবেন আজকের প্রতিবেদনে। কি এমন ঘটেছে, ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে বিএনপিকে নিয়ে কি এমন স্বপ্ন দেখছেন, চাঞ্চল্যকর তথ্য দেখবেন। এবং সজীব অজের জায়ের গোপন তথ্য আজকের ভিডিওতে দেখবেন। যারা এই ধরনের স্ন্যাপ দেখতে ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে, দর্শক যারা লাইক দেননি লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আলোচিত খবরগুলো দেখতে থাকুন। গ্রামগঞ্জের মঞ্চে অশ্লীল পালাগান গাওয়া সেই মমতাজ বেগম আজ দেশ জুড়ে আলোচনার শীর্ষে। কারণ তিনি এখন বহু কোটি টাকার দুর্নীতি, অর্থ পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে আটক। এক সময় রঙিন কণ্ঠ আজ কাঁপছে জিজ্ঞাসাবাদের টেবিলে। আজকের অনুসন্ধানে তুলে ধরছি তার উত্থান, কুকীর্তি ও পতনের কাহিনী। মমতাজ বেগমের যাত্রা শুরু হয় একটি বাউল পালাগানের দলের মাধ্যমে, কিন্তু ধীরে ধীরে তিনি পরিচিতি পান অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ গান পরিবেশনার জন্য। ভিডিও ক্লিপ ও এলাকার মানুষ জানান, তার পালাগানের অনুষ্ঠানগুলোতে উঠতি বয়সী তরুণদের ভিড় থাকে মাত্রাতিরিক্ত। এই অশালীনতা নিয়ে বহুবার প্রশাসন নিষেধাজ্ঞা জারি করলেও রাজনৈতিক ছত্রছায়ায় তা ছিল অপ্রতিরোধ্য। পরবর্তীতে এই মঞ্চেরই পরিচিত ব্যবহার করে স্থানীয় এক প্রভাবশালী নেতার সঙ্গে ঘনিষ্ঠ হন মমতাজ। আর সেখান থেকেই রাজনীতির ময়দানে তার প্রবেশ। নারী আসনে এমপি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন তিনি। প্রাথমিকভাবে এলাকায় নারী উন্নয়ন, দুস্থদের সাহায্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন। কিন্তু এই মুখোশের আড়ালে গড়ে তোলেন এক ভয়ঙ্কর দুর্নীতির জাল। মমতাজ 300 টাকায় সারা রাত সার্ভিস দিয়েছেন একাধিক পুরুষের সাথে। তিনবার স্বামীর নাম পরিবর্তন করেছেন এবং নান্টু ঘটকের সফলতায় 17 বার বিয়ের পিড়িতে বসা মমতাজ জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের ইসলাম ধর্ম শেখাতেন। এরকম হাস্যকর বক্তব্যের সবাই হাসলেও যার বিশেষ অঙ্গে তেল ঢালছেন তিনি কিন্তু রঙে আছেন। ডাবল সেঞ্চুরি করে ফাইটটা যাওয়া শিল্পী হাসিনার আমলে গান আর কোরআনের ব্যাখ্যায় সমান তালে সংসদ মাতিয়ে রেখেছিলেন, যিনি একসময় অশ্লীল গান গেয়ে আর কথায় গ্রামের অশিক্ষিত এক শ্রেণীর মানুষকে মনোরঞ্জন করতে দখলে ছিল গোটা বাংলাদেশ। আওয়ামী লীগের শাসন আমলে বরাবরই ছিলেন আলোচিত সমালোচিত। কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গান গেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা, ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকার দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতাদের কটাক্ষ করে মন্তব্য করেছিলেন বিতর্কের শীর্ষে। সরকারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে নেওয়া তার প্রধান টার্গেট। শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ, টয়লেট সংস্কারের, স্বাস্থ্য সেবায় ঔষধ কেনা, সব জায়গায় মিথ্যা বিল, ভুয়া ঠিকাদার আর নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। এক টেন্ডার প্রক্রিয়ায় দেখা যায় 1 কোটি টাকার প্রকল্প কাজই হয়নি, কিন্তু বিল হয়েছে 98 লাখ। দুদকের তদন্তে উঠে এসেছে ঢাকার ধানমন্ডি ও উত্তরায় রয়েছে 3টি বিলাসবহুল ফ্ল্যাট, যার কোনো ট্যাক্স ডকুমেন্ট নেই। শুধু দেশে নয়, দুবাই ও মালয়েশিয়াতেও রয়েছে তার নামে অ্যাপার্টমেন্ট। তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত 5 বছরের লেনদেন হয়েছে 17 কোটি টাকা। অথচ আয়কর ফাইলে দেখানো হয়েছে বাৎসরিক আয় মাত্র 7 লাখ। তার অপরাধ শুধু অর্থে সীমাবদ্ধ নয়, নিজের দলীয় কর্মীদের উপর ক্ষমতা খাটিয়ে অপমান, নারী কর্মীদের হেনস্থা এবং যাদের কাছ থেকে টাকা আদায় করতে পারেনি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসব ছিল তার প্রতিদিনের কাজ। এমনকি স্থানীয় 2 সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে থানায় তুলে এনে তাদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ আছে চাকরি দেওয়ার নামে চলে ঘুষের বাণিজ্য। একটি পদের জন্য আদায় করা হতো লাখ লাখ টাকা। নিজের প্রতিষ্ঠিত এনজিওর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন বলে জানায় দুদক। সম্প্রতি দুবাই ও লন্ডনে তার নামে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের কাগজ পাওয়া গেছে। এছাড়াও অভিযোগ আছে 2019 সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান এবং ঔষধ বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে অভিযোগ ওঠে যে তার পক্ষ থেকে বিতরণমূলক ওষুধগুলো নিম্নমানের ও সরকারি অনুমোদনবিহীন ছিল। এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় কিছু ওষুধ ছিল মেয়াদোত্তীর্ণ বা সন্দেহজনক উৎপাদক।
উইকিপিডিয়ার তথ্য বলছে মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট 4 বার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 2008 সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান গাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম 14 লক্ষ ভারতীয় রুপি গ্রহণ করেন। তবে পরবর্তীতে মমতাজ সেই অনুষ্ঠানে উপস্থিত না হয় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি পরবর্তীতে কলকাতা হাইকোর্টে গড়ায়। মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় 2023 খ্রিস্টাব্দের 9 আগস্ট। এমপি মমতাজের যে প্রতারণা সবকিছুকে ছাড়িয়ে গেছে তা হলো সম্মানসূচক ডক্টরেট ভুয়া ডিগ্রি। 2021 সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিসি ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারত অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই। ভারতের ইউজিসি অ্যাক্ট 1956 অনুসারে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি ভুয়া। টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদানের সময় এসব নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থা সমূহ অভিযান চালিয়েছে। মমতাজ বেগমের উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণের পর শুরু হয় সমালোচনা। যদিও মমতাজ বেগম অভিযোগ অস্বীকার করে বলেন বিশ্ববিদ্যালয়টিকে তার ভুয়া মনে হয়নি। মধ্যরাতে আটকের সময় মমতাজ বেগমের বাড়ি থেকে উদ্ধার হয় 3 কোটি 80 লাখ নগদ টাকা, 17টি সোনার বার, 12টি ব্যাংক চেক বই এবং 4টি বিদেশি পাসপোর্ট। এছাড়াও পাওয়া যায় সরকারি প্রকল্পের ফাঁকা সিল ও নকল সই করা ব্ল্যাঙ্ক পেপার। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় জনসাধারণ বলছে এতদিন ধরে লুটপাট করেছে, আজ জবাব দিক। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। তিনি 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন মমতাজ। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন, কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন। আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর তাকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি। আজ যখন তিনি আটক তখন প্রশ্ন আরো কত মমতাজ বেগম আড়ালে রয়ে গেছে। ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু একটা ঘটনার বিচার নয়, এটি হওয়া উচিত একটি দৃষ্টান্ত। জনগণ চায় জবাবদিহি এবং সেই জবাবদিহির সময় এখন তার পতন প্রমাণ করে ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু সব সময় নয়। দুর্নীতির হিসাব একদিন ঠিকই মেলাতে হয়। সজীব ওয়াজেদ জয় আপাতমস্তক মিথ্যায় ভরা তথাকথিত আওয়ামী কীর্তিমান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ, আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে। বিশ্বের 2টি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের তথ্য উপাত্তে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো চাকরি করেনি। তাহলে প্রশ্ন ওঠে কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। আজ আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরবো সজীব ওয়াজেদ জয়ের নানা জোচুরি, কমিশন, বাণিজ্য আর ব্যাংক ডাকাতির বিস্তারিত। সজীব ওয়াজেদ জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট। এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখে আসছে, কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল রয়েছে। ওয়াজেদ কনসাল্টিং এর স্টেট কর্পোরেট কমিশনের আইডি নাম্বার 06339808। যুক্তরাষ্ট্রের কোম্পানি ডাটাবেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট 1500 শেয়ারের সবগুলোই জয়ের নামে রয়েছে। কোম্পানিটিতে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই। জয় নিজেই এজেন্ট এবং নিজের কোম্পানির প্রেসিডেন্ট। কেউ জানে না কি ধরনের সার্ভিস দিচ্ছে এই কোম্পানিটি। মজার বিষয়, যাকে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানি নেই, কোনো ওয়েবসাইট নেই, কোনো অফিস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়, যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত। তিনি বিয়ে করেছিলেন 2002 সালের 26 অক্টোবর মিশিগান অঙ্গরাজ্যের ক্রিস্টিন ওভারমায়ার নামের এক নারী আইনজীবীকে। জয় এবং ক্রিস্টিন সমবয়সী। জয়ের সাথে ক্রিস্টিনের এই দীর্ঘ দাম্পত্য জীবনের আনুষ্ঠানিকভাবে কোনো ডিভোর্সের মাধ্যমে সমাপ্তি ঘটেছে বলে আজ পর্যন্ত তাদের দুজনের কারো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তাদের সম্পর্কে টানাপোড়েনের বিষয়টি অনেকদিন ধরে আলোচনায় থাকলেও যেহেতু তারা অফিসিয়ালি এই ব্যাপারে মুখ খোলেননি, তাই তাদের ডিভোর্স হয়েছে। এই ধরনের দাবি যদি কেউ করে থাকেন তবে সপক্ষে কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না। জয়ের সাথে ক্রিস্টিনের সম্পর্কের ইতি বেশ কয়েক বছর আগেই ঘটেছে। জয় এবং ক্রিস্টিনের পাবলিক রেকর্ড ঘেটেই সপক্ষে প্রমাণও পাওয়া গেছে। স্ক্রিনে আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন জয় এবং ক্রিস্টিনের বর্তমান ঠিকানা আমেরিকার ডাটাবেজে উল্লেখ আছে। পালাগান অশ্লীল যাত্রাপালা করে আওয়ামী ছায়ায় বেড়ে ওঠা মমতাজের মুখোশ উন্মোচন। সব নেতার চাইতে শেখ হাসিনা ভালা বলা মমতাজ এখন কোথায়? শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকেই মমতাজের কোনো হদিশ নেই। নিজ নামে তৈরি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সর্বশেষ তার ফেসবুকে একটি পোস্ট দিতে দেখা যায়। তবে এরপর থেকে সামাজিক মাধ্যমেও দেখা মিলছে না এই গায়িকার। বাবার সাথে বিভিন্ন যাত্রাপালায় গান গেতেন মমতাজ বেগম। অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জনের মাধ্যমে পালাগান করা মমতাজ তার জীবনের মোড় ঘোরায় বলেও বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া যায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যাদের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন ছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন মমতাজ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালানো শুরু করেন। আবার অনেকে পালাতে না পেরে দেশেই আত্মগোপন করেন। আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে বরদাস্ত করবে না বলে জানান তিনি। এদিকে রোববার 10 নভেম্বর বিকেল 3টায় গুলিস্তানের 0 পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। শনিবার সকাল 10:30টার দিকে আওয়ামী লীগ তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বিক্ষোভ মিছিলের
ডাক দেওয়া হয়। এর আগে গত শুক্রবার শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজনকে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দেওয়া হয়। অডিওতে নূর হোসেন দিবসে নেতাকর্মীদের মিছিল করতে বলতে শোনা যায়। অডিওতে বলা হয়, মিছিলে তাদের হাতে ট্রাম্পের ছবি থাকবে, এতে কেউ যদি বাধা দেয়, কোনো হামলা করে, তাহলে তো সেটা ট্রাম্পের ছবিতে হামলা হবে। সেই ছবি তোলার জন্য আলাদা লোক থাকবে, তখন সেই হামলার ছবি আমি ট্রাম্পের কাছে পাঠাবো। ট্রাম্পের সঙ্গে আমার ভালো যোগাযোগ আছে। শেখ হাসিনা বলেন, বাধা দেওয়ার ছবি ট্রাম্পকে পাঠিয়ে বলা যাবে, দেখো ইউনূস সরকার কি করছে, সবচেয়ে বড় স্বৈরাচার তো ইউনূস। 250 জন এসআইয়ের চাকরি দিল না, তাদের বের করে দিল। তিনি আরো বলেন, মিছিলে ভালো লোক জমায়েত যেন হয় সে ব্যবস্থা করবা। মিছিলে নূর হোসেনের ছবি থাকবে, স্বৈরাচার নিপাত গণতন্ত্র মুক্তি পাক লেখা প্লেকার্ড থাকবে। আমাদের অনেক ঘরবাড়ি দোকানপাট পোড়ানো হয়েছে, এর তথ্য বের করতে হবে। আমরা সব হিসাব কড়াই গন্ডাই করে নেব। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। খবর মানব জমিনের নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে অভিযোগ করা হয়। লন্ডনে অবস্থানরত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অভিযোগ দায়ের করেন। গত 5 থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগ আনা হয়। ডক্টর ইউনূস ছাড়াও 62 অভিযুক্তের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অব এমস শাখাওয়াত হোসেন, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম রয়েছে। বকেয়া পরিশোধে বিলম্ব হওয়ার জেরে বাংলাদেশের 60% বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে ভারতের কোম্পানি আদানি পাওয়ার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, 800 মিলিয়নের বেশি বকেয়া থাকায় প্রতিবেশী দেশ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে ভারতের আদানি পাওয়ার। একাধিক সূত্র রয়টার্সকে এই খবর নিশ্চিত করেছে। ভারতকে সরিয়ে দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সম্প্রতি ভারত ও বাংলাদেশের দুই দেশের সেনা প্রধানরা ভার্চুয়ালি বৈঠক করেছেন। ঠিক সেই সময়ে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করলেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন, যদিও পররাষ্ট্র নীতি নিয়ে তাদের কোনো কিছুই বলা উচিত নয়, তবে যেটা হচ্ছে সেটা ঠিক নয়। দুই দেশের সম্পর্ক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এ সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের অবদানকে পুনরায় মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এটা ভুললে চলবে না, বাংলাদেশের স্বাধীনতা ভারতের সাহায্য ছাড়া কোনোদিন আসতো না। মুক্তিযুদ্ধের সমর্থন ও যুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকারকে স্বীকৃতি দিয়েছিল ভারত। ভারতের মাটিতে তাদের প্রচুর আশ্রয় দিয়েছি আমরা। সুতরাং ভারতকে সরিয়ে দিয়ে বাংলাদেশ থাকতে পারবে না, তার অস্তিত্ব থাকবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের বেপরোয়া মনোভাব এবং মন্তব্য দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতির ক্ষেত্রেও নেতিবাচক। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি থেকে যখন বাংলাদেশে প্রসঙ্গে ঢাকার ক্ষেত্রে সম্মান ও মর্যাদার সঙ্গে নমনীয় কূটনৈতিক মনোভাব দেখাচ্ছে, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। 2004 সালে পুলিশের বিশেষায়িত বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গড়ে তোলা হয়েছিল শীর্ষ সন্ত্রাসী, দাগী ও দুর্ধর্ষ জঙ্গি দমনের এলিট ফোর্স হিসেবে। এই বাহিনীর নানা ভালো কাজের পাশাপাশি রয়েছে সমালোচনাও। বিশেষ করে নারায়ণগঞ্জের 7 খুন, গুমঘরে বছরের পর বছর আটকে রাখা এবং বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে এই সংস্থা জড়িত থাকায় সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। আলোচনা আছে, এসব ঘটনার পর র্যাব বিলুপ্ত করে নতুন করে বাহিনী তৈরি করা হবে না, কি সংস্কার করে নতুনভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের নিযুক্ত করা হবে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের ভাষ্য মতে, গুমের যে 400টি ঘটনা বিশ্লেষণ করা হয়েছে, সেখানে 172টি ঘটনায় র্যাবের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে একটি বাহিনী বিতর্কিত সমালোচিত হওয়ার দায় শুধু সেই বাহিনীর একক দায় নয়, বরং যে বা যারা সরকারে থাকেন তারা কিভাবে বাহিনীটিকে পরিচালিত করেছেন তার উপর নির্ভর করে ওই বাহিনী মানুষের সুনাম কুড়াবে নাকি সমালোচনার জন্ম দেবে। তবে অভিযোগের ভিত্তিতে কোনো কিছু বন্ধ করে দেওয়াটা সমাধান নয় বলে তারা মনে করেন, বরং অভিযোগগুলো যাতে না আসে সেটি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে র্যাবের ভূমিকাকে আরো বেশি জোরালো করার ওপর জোর দেন বিশেষজ্ঞরা। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতির চেয়ারে বসে থাকার অধিকার নেই। শনিবার 9 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নাগরিক ফোরাম আয়োজিত সংবিধান অনুলেখন না সংশোধন শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি মন্তব্য করেন। বাংলাদেশে গেল কয়েক সপ্তাহে সংবিধান বাতিল কিংবা রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে রাজনৈতিকভাবে বিরোধিতার মুখে পড়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে জাতীয় পার্টির কার্যালয়ে হামলার দিন আন্দোলনের 2 নেতার ফেসবুক স্ট্যাটাস নিয়েও বিতর্ক উঠেছে। বিভিন্ন ইস্যুতে আন্দোলনের নেতাদের নানা বক্তব্য এবং সিদ্ধান্ত নিয়ে বিতর্কের প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে যে আন্দোলনের নেতারা কতটা সমন্বিতভাবে সিদ্ধান্ত নিতে পারছেন। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সরকার গঠন থেকে শুরু করে দেশ পরিচালনার বিভিন্ন বিষয়ে সক্রিয় থেকেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সক্রিয় ছিলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের কাছ থেকে সমর্থন পেয়েছে তারা। তবে অভ্যুত্থানের 3 মাসের মাথায় এসে দেখা যাচ্ছে ছাত্রদের নানা সিদ্ধান্ত, বক্তব্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেসব ইস্যুতে বিতর্ক সমালোচনা ছাত্রদের প্রথম যে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা
সমালোচনা শুরু হয় সেটি রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধান বাতিল ইস্যুতে। এ দুটি সহ মোট 5 দফা দাবিতে শিক্ষার্থীরা রাষ্ট্রপতি ভবন ঘেরাও করলে সেটার সমালোচনা হয়েছে। পরবর্তীকালে বিশেষত বিএনপি স্পষ্ট ভাষায় জানিয়েছে, সাংবিধানিক সংকট তৈরি হয় এমন কোনো বিষয়ে দলটি সমর্থন জানাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা করলেও এসব ইস্যুতে কোনো ঐক্যমত্য তৈরি হয়নি, বরং বিএনপি প্রকাশ্যে বিরোধিতা করার পর অন্য কয়েকটি রাজনৈতিক দলকেও কম বেশি কৌশলী অবস্থান নিতে দেখা গেছে। এসব দাবির পেছনে ক্ষমতা দীর্ঘায়িত করার মতো ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা রাজনৈতিক মহলে এমন আলোচনাও উঠেছে। ডোনাল্ড ট্রাম্পকে খুনের তৃতীয় চক্রান্ত ফাঁস। গত 7 অক্টোবর ট্রাম্পের ওপর হামলার ছক কষা হয়েছিল, এমনটাই দাবি মার্কিন প্রশাসনের। অভিযোগের তীর ইরানের রিভলিউশনারি গার্ড এর দিকে। আগামী বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরতে যাচ্ছেন এই রিপাবলিকান নেতা। একটু চিন্তা করে দেখেন, নিম্ন মধ্যম আয়ের ক্রমবর্ধমানেই উন্নয়নশীল বাংলাদেশে যেখানে এত এত অর্থনৈতিক দৈন্য, বিমান বাহিনীতে যেখানে এত এত ভৌত অবকাঠামোগত অপারেশনাল কার্যক্রম সহ বিমান ও আধুনিক সরঞ্জামাদির প্রকট অভাব, বিমান সেনাদের জুনিয়র অফিসারদের সরকারি বাসস্থানের যেখানে তীব্র সংকট, সেখানে সরকারি টাকা এভাবে খরচ করে পার্টি বা প্রোগ্রাম আর ভোগ বিলাসে উড়িয়ে দেয়া রীতিমতো দেশের মানুষের সাথে গাদ্দারি ছাড়া আর কি হতে পারে। পাশাপাশি এ ধরনের কার্যক্রম থেকে একদিকে যেমন বাহিনীতে সৈনিক অফিসারের মধ্যে বৈষম্যমূলক উস্কানি দেয়, আবার অপরদিকে সিনিয়র অফিসার জুনিয়র অফিসার চরম মাত্রায় বৈষম্যমূলক বিভেদ ঘটানোয় মুখ্য প্রভাবক হিসেবে কাজ করে। হান্নান সাহেব কি এগুলো কখনো ভেবে দেখেছিলেন? বিমান সেনা অফিসারদের বাসস্থানের মান উন্নয়নের আশ্বাস দিয়ে হান্নান সাহেব এক আদেশে ঢাকাস্থ বিমান বাহিনী মেসের আগের দালানগুলো একসাথে ভেঙে দেন। এরপর একযোগে নিজের পছন্দের কন্ট্রাক্টরকে দিয়ে শুরু করেন নতুন দালানের কাজ। বিমান বাহিনীর সদস্যরা আশা পায় যে এবার হয়তো ভালো বাসস্থান পেতে যাচ্ছেন তারা, কিন্তু কিসের কি, না হলো এসপার না হলো ওসপার। হান্নান মিয়ার সব দালান কঙ্কালসার রেখে দিয়ে টাকা মেরে দুবাইয়ে হয়ে গেলেন পগারপার। এসবের জলজান্ত প্রমাণ দেখতে চাইলে আপনারা তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয় পার হয়ে বিমান বাহিনী অফিসার্স মেস থেকে শুরু করে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে সোজা যেতে থাকলেই একটু পরপর ডানে বামে বিমান বাহিনীর বিভিন্ন কঙ্কালসার দালানগুলো দেখতে পাবেন, যেগুলো হান্নান মিয়ার লাগামহীন অর্থলগ্নির কালিমাত নিয়ে দাঁড়িয়ে আছে। অবসরে যাওয়ার কিছুদিন আগে তড়িঘড়ি করে শুধু উপর দিয়ে সবগুলো বিল্ডিং ফিটফাট উদ্বোধন করে নিজের নাম ফলকটা বসিয়ে দিয়ে ভেগেছেন তিনি। অথচ সবগুলো দালানের ভেতরকার অবস্থা এখনো উদম সদরঘাট। আত্মসাৎ করা বিপুল পরিমাণে অর্থ দিয়ে হান্নান মিয়া এখন বিদেশে বসে মৌজ মাস্তি করে বেড়াচ্ছেন নতুন এয়ার হোস্টেস বউয়ের সাথে। দুদক যে এত কিছুর হিসাব কিভাবে মেলাবে আল্লাহ মাহবুদ ভালো জানেন। বর্তমানে পুরো ব্যাপারটা দাঁড়িয়েছে এমন যে পুরাতন আবাস তো নাই, নতুন গুলোও কবে শেষ হবে তার ঠিক নাই। এই অবস্থায় বিমান বাহিনীর কর্মকর্তাদের থাকার জায়গা নিয়ে সৃষ্টি হচ্ছে ব্যাপক অপ্রতুলতা, যা এক প্রকার গণ অসন্তোষ আকারে ছড়িয়ে পড়ছে আশঙ্কাজনকভাবে। বর্তমান বিমান বাহিনী প্রধান কি পারবেন এসব সামলাতে? মজার ব্যাপার কি জানেন, ঢাকায় বিমান বাহিনীর অফিসারদের মেস ভেঙে ফেলার আগের দিনও আমাদের শেখ সাহেব এই ভেঙে ফেলার মহাযজ্ঞটাকে সেলিব্রেট করতে বিশাল এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন, যেটাই নাকি আবার দেশের অনেক হোমরা চোমরারাও এসেছিল। মানে কি আর বলবো, ফয়জলামির একটা সীমা থাকা দরকার। চাকরি থেকে 11 জুন 2024 তারিখে অবসরের পরেই হান্নান সাহেব এলপিআরে আছেন। ছুটি নিয়ে নতুন বইয়ের সাথে মৌজ মাস্তি শেষে যার দেশে ফেরার কথা গত 2 অক্টোবর, কিন্তু তিনি ফেরেননি। অবশ্য ফিরবেন বলে মনেও হচ্ছে না। বিমান বাহিনী আইন এয়ারফোর্স ল অনুযায়ী অবসরে যাওয়ার দিন থেকে 1 বছর অর্থাৎ 12 জুন 2025 পর্যন্ত তিনি এয়ারফোর্স অ্যাক্ট 1957 এর আওতাধীন থাকবেন। সেই হিসেবে তার বিরুদ্ধে ইতিমধ্যে AWOL মর্মে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথা, কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থাই নেওয়া হয়নি। বর্তমান বিমান বাহিনী প্রধানের কাছে এর কোনো সদুত্তর আছে কি? আরেকটা হাস্যকর তথ্য দেই, অবসরের পর এলপিআরে থাকাকালীন সময়ে সদ্য সাবেক বিমান বাহিনী প্রধানদের জন্য ক্যান্টনমেন্টে 1 বছরের জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবন এলপিআর হাউস থেকেও হান্নান সাহেব পালানোর সময় সমস্ত সরকারি আসবাবপত্রগুলো নিয়ে বেঁচে টেচে তারপরে ভেগেছেন। কে জানে, হয়তো পালানোর সময় দুবাইয়ের প্লেনের টিকিট কেনার টাকা ম্যানেজ করে রাখার প্ল্যান ছিল না তার, তাই হয়তো এলপিআর হাউসের খাট টেবিল আলমারি সোফা সেট হাবিজাবি সবকিছু বিক্রি করে সেই টাকায় টিকিট কেটে দুবাইয়ে পালিয়েছেন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মসনদে আবারও ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিহাস গড়ে হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার জয়ের পর থেকে অনেক দেশেই শুরু হয়েছে আলোচনা কেমন হবে দ্বিপাক্ষিক সম্পর্ক। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এখন আলোচনার বিষয় সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অনেক টানাপোড়েন লক্ষ্য করা গেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বক্তব্যেও তা প্রকাশ পাচ্ছিল। তবে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ মার্কিন সম্পর্কে অনেকটাই উষ্ণতা দেখা গেছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতাদের সম্পর্ক বরাবরই বেশ ভালো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে শুধু ডেমোক্র্যাট না, রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সুসম্পর্ক রয়েছে। তার মতে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরো উচ্চ শিখরে পৌঁছাবে। এরপরও একটি প্রশ্ন থেকে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় বাংলাদেশ মার্কিন সম্পর্কের মাঝে বড় কোনো পরিবর্তন আসবে কিনা। ট্রাম্প প্রশাসনকে নিয়ে যেসব কারণে সংশয়,
বিশ্লেষকদের মতে বাংলাদেশের ওপর রাতারাতি কোনো প্রভাব না পড়লেও দীর্ঘমেয়াদে গিয়ে পড়বে। সেই সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো সম্পর্ক নয়। এর কিছুটা ইঙ্গিত পাওয়া যায় 2016 সালে ফিরে গেলে। তখন রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ওই বছরই ফ্রান্সের HEC প্যারিস নামের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় ইউনূস ডোনাল্ড ট্রাম্পের জয়কে সূর্যগ্রহণ বা অন্ধকার সময় হিসেবে বর্ণনা করেছিলেন। তবে সেসব পুরনো কথা। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বুধবার এক চিঠিতে তিনি বলেন যে দুই দেশের অংশীদারিত্বকে আরো জোরদার করতে ও টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ রয়েছে। বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? অধ্যাপক আলী রিয়াজের মতে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে হঠাৎ নাটকীয় পরিবর্তন ঘটে যাবে বলে তিনি মনে করছেন না। কারণ এটিকে বৃহত্তর আন্তর্জাতিক সম্পর্কের কোণ থেকে বিবেচনা করতে হবে যে মার্কিন নীতিতে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। আওয়ামী লীগের ব্যাপারে কি ভারতের প্রীতি খানিকটা কমছে? মানে আওয়ামী লীগকে আগে যেভাবে অন্ধভাবে সমর্থন করতো ভারত, সেই জায়গা থেকে কি খানিকটা হলেও ভারত সরছে? এই প্রশ্ন আসলে আসতে পারে। আমরা গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি নিয়ে অনেকে ভারতের তীব্র সমালোচনা করেছি। আমরা করতেই পারি, কারণ বাংলাদেশে আমরা কি করছি না করছি ভারতের এটার আলাপ করার দরকার নেই। কিন্তু আমরা যদি গভীরভাবে তাদের স্টেটমেন্টটা পড়ে দেখি, আমাদের কাছে মনে হতেই পারে যে ভারত আওয়ামী লীগের সাথে আগের মতো অত অন্ধভাবে কঠোরভাবে নেই। কেন এটা হতে পারে সেটা নিয়েও আলোচনা বিশ্লেষণ হতে পারে। একই সাথে আমেরিকার যে ব্রিফিং, আমেরিকাও এটাকে কিভাবে নিচ্ছে সেটা নিয়েও দু একটা কথা বলতে চাই এই ভিডিওতে। প্রথম ভারত খুবই গুরুত্বপূর্ণ। এখানে তাদেরকে মানে ওদের একটা ব্রিফিং হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেগুলার। আমরা এক ভদ্রলোককে মানে অনেক সময় বাংলাদেশ ইস্যুতে কথা বলতে দেখেছি এবং সেটা বাংলাদেশের মিডিয়া পাবলিশ করে, এবং আমার কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয়। ভারত এখনো আওয়ামী লীগ, শেখ হাসিনা বা বাংলাদেশের সরকার সম্পর্কে কি মনে করে সেটা আমাদের দেখা দরকার আছে। তো কয়েকদিন তাদের যে ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা ছিল, সংঘর্ষ হয়েছে, সেটার কারণে ব্রিফিং বন্ধ ছিল। তারপর এখন আবার যখন ব্রিফিং সামনে এসছে তখন আবার তাকে জিজ্ঞেস করা হয়েছে, তখন তিনি কিছু কথা বলেছেন। তিনি বলছেন এই যে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন। মানে ভারত উদ্বিগ্ন, আমরা এটা নিয়েই আসলে ভারতকে তীব্র চাপ দিয়েছি। এটুকু লিপ সার্ভিস বা আই ওয়াশ ভারতের দিক থেকে হওয়া উচিতই ছিল, সেটা ঠিক আছে। কিন্তু কেন তিনি এই কাজটা করছেন, এবং তিনি এটাও বলছেন গণতান্ত্রিক দেশ হিসেবে এই দেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হয়, ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত। কিন্তু কেন তিনি আসলে চিন্তিত, নিষিদ্ধ করা নিয়ে তিনি বলছেন বিস্তারিতটা খুবই ইন্টারেস্টিং। তিনি বলছেন গণতন্ত্রের কাজের একটা পদ্ধতি আছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনেই। সঙ্গত কারণে এটি একটি উদ্বেগজনক ঘটনা। গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন, কারণ এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে। উনি আরো বলেন, আমরা চাই বাংলাদেশে দ্রুত, অবাধ, সুষ্ঠু ও সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। সবার অন্তর্ভুক্তিমূলকের মধ্যে আওয়ামী লীগ আসে, কিন্তু আমরা খেয়াল করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে এই 1-2 মাস আগেও যদি ভারত স্টেটমেন্ট দিত সেটা কেমন হতে পারতো। বা আমরা ধরে নিলাম টেকনিক্যালি যে সব প্রসিডিউরালি সব ঠিক করে বিচারিকভাবে সব করা হয়েছে, আমরা এখনো আমাদের আইন টাইন মেনেই করেছি এটা, সেই ক্ষেত্রে আইনের অ্যামেন্ডমেন্ট লেগেছে সেটা করেছি, কিন্তু আমরা আইনের বাইরে কিছু করিনি। কিন্তু তাদের মতোই যদি কিছু হয়ে থাকতো, ভারতের স্টেটমেন্ট হওয়া উচিত ছিল একেবারে কঠোর। আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করার তারা প্রতিবাদ করে, কার্যক্রম বন্ধ করার প্রতিবাদ করে, তারা কঠোরভাবে নিন্দা জানায়, বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে এটা সেটা বলে টলে তারা একেবারে তুলকালাম করে ফেলার কথা ছিল। কিন্তু সেই জায়গায় তারা প্রসিডিউরাল প্রবলেমটাকে সামনে আনছে, যে এটা একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি ঠিক মতো হয়নি। অবশ্য একটা ফানও আছে, একটা কৌতুক আছে। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত উদ্বিগ্ন, ভারত গণতান্ত্রিক দেশ। ভারতে একটা ভালো নির্বাচন হয়, গণতন্ত্রের একটা খুবই ফান্ডামেন্টাল জিনিস ভারত এখনো কাজ করছে। কিন্তু ভারত আর গণতান্ত্রিক দেশ না, ভারত এই মুহূর্তে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে। যাই হোক, সেটা অন্য আলোচনা। তো তারা ওই কারণে সমস্যার কথা বলছেন। তাহলে আমরা এটা কি বলতে পারি যে ভারত আসলে তুলনামূলকভাবে আওয়ামী লীগের মনে পছন্দ হবে না এমন স্টেটমেন্টে দিয়েছে, বরং এই স্টেটমেন্টটা আমাদের পছন্দ হওয়া দরকার। ভারত একদিন সকালে হঠাৎ করে পুরোপুরি পাল্টে যাবে সেটা আমরা এক্সপেক্ট করি, কিন্তু এই পরিবর্তনটা আমার কাছে মনে হয় যে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের পক্ষে। কেন তারা এটা করে থাকতে পারে সেটা নিয়ে কথা বলবো। তার আগে আমেরিকার ব্রিফিংয়ে কি হয়েছে। আমেরিকাতে এখন আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে লোকজন প্রশ্ন করে এবং সেই ব্রিফিংয়ের জবাব দেয়। সে তাকে মুখপাত্র যখন ব্রিফিং করছিলেন তখন তাকে এই প্রশ্নটাই করা হয়েছিল, সরকার নিষিদ্ধ করেছে, সেই নির্বাচনে আর অংশ নিতে পারবে না। তখন জবাবে যিনি ব্রিফ করছিলেন তিনি বলেন, আমরা জানি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে যতক্ষণ না পর্যন্ত বিশেষ ট্রাইব্যুনাল তাদের বিচারের রায় আসে। তার মানে আমেরিকা ইজ ওয়েল ইনফর্মড অ্যাবাউট দিস, থাকারই কথা। আমরা বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না,
বরং আমরা সমর্থন করি একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সকল নাগরিকের জন্য সমান ন্যায় বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়াসকে। আমরা প্রতিটি দেশ, যার মধ্যে বাংলাদেশও আছে, এর প্রতি আহ্বান জানাই যেন তারা মত প্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা সকলের জন্য নিশ্চিত করে। আসলে এই যে সকলটা তারা বলছেন, সকলটা আসলে আদতে যারা বৈধভাবে থাকবেন তাদের জন্য। বৈধ রাজনৈতিক দল, যেমন একটা সময় বিএনপি, জামায়াত নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল, জামায়াতের নিবন্ধন বাতিল ছিল, জামায়াতকে শেখ হাসিনা নিষিদ্ধ করেছেন একেবারে শেষ পর্যায়ে এসে, তার ক্ষমতাচ্যুতির শেষ পর্যায়ে এসে, সম্ভবত অগাস্টের 2 বা 3, যাই হোক। এর আগেও জামায়াতকে বহু সময় দেখা গেল তারা ঘরে একটা ঘরোয়া বৈঠক করছে, সেখান থেকে তুলে নিয়ে আসা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, কেউ সমাবেশ করতে চাইছে, বিএনপি মিছিল করতে চাইছে, এগুলো বাধা দেওয়া হয়েছে, পণ্ড করা হয়েছে। এগুলো সবই অবৈধ, অন্যায়। আমেরিকা সেগুলোর কথাই নিশ্চয়ই বলেছে এবং তারাও আসলে এটাকে খুব একটা পাত্তা দেয়নি এবং খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোনো রাজনৈতিক দল, তবে তারা ন্যায় বিচার চেয়েছেন। এটা আসলে চাওয়ারই কথা, এটা আমরাও চাই। আমেরিকা যেহেতু বিচারের মাধ্যমে এখন সংগঠনকে বিচারের করার কথা এসছে, সেটার যদি আমরা যারা নিষিদ্ধ চাই সেটা বিচারের মাধ্যমে, তবে ওই যে যখন বিচার চাই আমরা, এটা আমাদের মাথায় রাখতে হবে, আমার চাওয়াটাই শেষ পর্যন্ত কার্যকর হবে, নট নেসেসারিলি। বিচার যেটা বলবে আমরা সেটা মেনে নেব, সেটাই বিচার। প্রাথমিকভাবে মোর পছন্দ না হলে আপিল করব, শেষ পর্যন্ত সেটা যদি আপহোল্ড করা হয় তাহলে সেটাই মেনে নেব, এটাই বিচার। কিন্তু আমি এক্সপেক্ট করব নিষিদ্ধ হওয়া, সেটাই আমরা চাইছি। ফিরে আসছে ভারতের প্রসঙ্গে। ভারত কেন নমনীয়তা দেখাচ্ছে? ভারত কি রিয়ালিটি মেনে নিচ্ছে আস্তে আস্তে? এই প্রশ্ন আসতে হবে। কেন বলছি কথাটা? আসলে ভারত সাম্প্রতিক সময়ে পাকিস্তানের কাছে যেন ভারত এবং মোদি পরাজিত হয়েছেন বলে আমি মনে করি। আমি কেন এটা মনে করি, কেন এটা বিশ্বাস করি, সেটা আমি একটা আলাদা ভিডিও তৈরি করেছি, আপনারা যারা দেখেছেন তাদের মনে থাকার কথা। যাই হোক, সেই আলোচনায় ঢুকছি না। ভারত কিন্তু এখন অভ্যন্তরীণভাবে বেশ চাপে আছে। এখন দুটো অপশন। ভারতের যে ধরনের সরকার, তারা কিন্তু সমঝোতার সরকার না। সমঝোতা তাদের প্যাটার্নটাকে নষ্ট করে। এখন বাংলাদেশকেও তারা সমঝোতা করবে, আচ্ছা বাস্তবতা যা হয়েছে মেনে নিই, তার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করি, এটা সোজা না। এটা হওয়ার কথা ছিল একটা প্র্যাগম্যাটিক কান্ট্রি যখন হয়, সে যখন পাকিস্তানের সাথে সংকটে পড়ে ওখান থেকে লেজ গুটিয়ে পালাতে হয়েছে, সরে আসতে হয়েছে, যদিও বিরাট জিঙ্গোইজম দেখাচ্ছেন মোদি তার বক্তব্যে, বাস্তবতা ভিন্ন। রীতিমতো আমেরিকা এখন কাশ্মীর নিয়ে, ট্রাম্প এখন কাশ্মীর নিয়ে সমঝোতার কথা বলছে, ভারত এটা প্রতিবাদও করেনি সেভাবে। তো তার কথা ছিল যে সেখানে অন্তত এদিকে আরেকটা শত্রু না রাখা। কিন্তু ওই যে বললাম যে এই সরকারগুলোর ধরন এরকম, সে জিঙ্গোইজম দিয়ে ক্ষমতায় থাকতে চায়, সেটা তার এখানে শত্রুতা আরও নাটচার করতে চায়, সেই চেষ্টা তার জায়গা থেকে হতেই পারে, হওয়ারই কথা ছিল। কিন্তু এই মন্তব্যটা আবার ঠিক উল্টো মনে হচ্ছে। তো এখানে কনফিউশন, মানে অনেকে এটা মনে করছেন যে ওইদিকে সমস্যায় পড়ে সে এখন অনেক অপেক্ষাকৃত দুর্বল দেশ বাংলাদেশের উপরে চাপ তৈরি করবেন, এবং চাপ তৈরি করার ইনফ্যাক্ট প্রমাণও আছে। আমরা দেখেছি যেদিন ভারত পাকিস্তানে আক্রমণ করে প্রথম দিন, সেদিনই বাংলাদেশে বেশ কিছু ভারতীয় নাগরিককে পুশিন করা হয়েছে, এবং এটা ক্রমাগত বিভিন্ন সীমান্তে ঢুকছে, এই সংখ্যাটা বাড়ছে। আমাদের বিজিবি যিনি মহাপরিচালক, তিনি খুব ক্লিয়ারলি বলেছেন ভারত একটা ডেলিবারেট প্ল্যান করে এই কাজটা করছে। সো ওইটা আছেই, কিন্তু এখানে দেখা গেল যে আওয়ামী লীগের পক্ষে আর খুব বেশি না দাঁড়িয়ে তারা এভাবে আলাপ করছে। এটার একটা বড় কারণ হতে পারে আমি মনে করি যে আওয়ামী লীগের ব্যাপারে জাতিসংঘের যে অবস্থা তৈরি হয়েছে এবং বাংলাদেশের আওয়ামী লীগের ব্যাপারে যে পরিমাণ কঠোর অবস্থান আছে, ভারত সম্ভবত প্রকাশ্যে এই সাপোর্টগুলো আর এভাবে দেবে না, সম্ভবত। আমি নিশ্চিত নই, কারণ ভারত দেশটার পররাষ্ট্রনীতিকে আমার কাছে খুবই স্টুপিডিটি মনে হয়। তারা আহাম্মকের মতো একটা পররাষ্ট্রনীতি নিয়ে চলেন। তারা সব ক্ষেত্রে সাউথ এশিয়াটা একটা ডিজাস্টার ঘটিয়েছেন, অথচ সে চেষ্টা করলে এখানে একটা রিজিওনাল পাওয়ার হতেই পারত। যাই হোক, তারা হয়তো ফর দ্য টাইম বিং এই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আওয়ামী লীগের পক্ষে খুব প্রকাশ্যে অবস্থান নেবেন না। ভেতরে তারা যা করার, তাদের সেই ষড়যন্ত্র থেমে যাবে, বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার, এই সরকারকে ডিস্টেবিলাইজ করার, সেটা আমি মনে করি না। কিন্তু প্রকাশ্যে হয়তো কম করবে, কিন্তু প্রকাশ্যে না হওয়াটা ইটসেলফও একটা বড় ইম্প্যাক্ট ফেলবে আওয়ামী লীগের একেবারে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ওপরে। ভারত যেভাবে ব্লাইন্ডলি তাদেরকে প্রকাশ্যে সমর্থন করছে, এটা যখন দেখা যাবে না, তাদের কাছে এটা মনে হতেই পারে, হওয়ার খুবই সম্ভাবনা আছে যে ভারত অন্তত প্রকাশ্যে এই কাজটা আর করছে না। তার মানে তাদের প্রতি ভারতের যে ব্ল্যাঙ্ক চেক ছিল, সেই ব্ল্যাঙ্ক চেকটা আর আগের মতো কার্যকরী নেই। এবং এটা টু সাম এক্সটেন্ট সত্য। ভারত যদি মনে করতো যে ঠিক আগের স্টাইলেই করবে, তাহলে এখানেও খুবই কঠোর স্টেটমেন্ট দিত, খুবই কঠোর কথা বলতো, সেটা বলেনি। সুতরাং আওয়ামী লীগের প্রতি ভারতের অন্তত ফর দ্য টাইমিং, আবারও বলছি, তার এই পলিসি শেষ পর্যন্ত থাকবে এটা বলে ফেলা যায় না, এটা পাল্টাতেও পারে। আর সেটা ফর দ্য টাইমিং অ্যাটলিস্ট পাল্টেছে। ভারত অন্তত এই তার ডিজাস্টারাস সিচুয়েশনে নতুন করে আবার পাল্টা বাংলাদেশে অ্যান্টি ভারত বিরাট ঝামেলা শুরু হয়ে যাবে ভেতরে। বাংলাদেশ গিয়ে তাদের সাথে কোনো ঝামেলা করতে যাবে না তার দেশে বা সীমান্তে, কিন্তু দেশের ভেতরে আবার বিরাট ঝামেলা শুরু হবে। তার এই রিসেন্ট ডিপ্লোম্যাটিক ডিজাস্টার পাকিস্তানের সাথে যেটা হলো, সেই জন্য সে আপাতত একটু শান্ত বিহেভ করছে, এটা হওয়ার সম্ভাবনাই বেশি। প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।